দেখছেন এটিএন নিউজ। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, শুরুতেই যদি কিছু কথা বলি, উদ্যোক্তা হতে কিন্তু অনেকেই চান, মনের গভীরে অনেকেই একটা স্বপ্ন লালন করে থাকেন যে তিনি উদ্যোক্তা হবেন। কিন্তু লালিত স্বপ্নকে পেছনে ঠেলে মানুষ নিজের মনে কিন্তু নানা রকম অজুহাত সৃষ্টি করে থাকে এবং নানা রকম প্রতিবন্ধকতা সামনে এনে অনেকেই 1 থেকে 3 ধাপ কিন্তু পিছিয়ে যান নিজের উদ্যোক্তা হবার স্বপ্ন থেকে। এবং আসলে উদ্যোক্তা হবার মতো সাহস অনেক মানুষেরই কম থাকে। আমরা যদি বলি যে ঝুঁকি থাকবে, তবে মনকে শক্ত করে সে তোর সামনে এগিয়ে যেতে হবে এবং নিজের স্বপ্নকে আসলে সামনে রাখতে হবে। আমরা জানি যে নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মানুষের মনের মাঝে সৃজনশীলতা, নেতৃত্বের ক্ষমতা এবং সেই অনুযায়ী আকাঙ্ক্ষা গড়ে তোলা। এমনই একজন উদ্যোক্তার অভিজ্ঞতা সম্পর্কে আজকে আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টে জানবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর বেলালউদ্দিন আহমেদ, এমডি, জেনিথ ফার্মা লিমিটেড, সেক্রেটারি জেনারেল, বিসিক শিল্প মালিক সমিতি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে এবং এটিএন নিউজের সকল কলাকৌশলী যারা শুনছেন সবাইকে স্বাগত আমার পক্ষ। ধন্যবাদ। একদম শুরুতেই জানতে চাই, আমাদের দর্শকদেরকেও আমরা বলছিলাম যে আসলে উদ্যোক্তা হবার একটা স্বপ্ন অনেকেই নিজের মধ্যে লালন করে থাকেন। একজন সাধারণ মানুষ থেকে এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হওয়ার শুরুটা আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে উদ্যোক্তা হওয়াটা কিন্তু কেউ হঠাৎ করে কিন্তু উদ্যোক্তা হতে পারে না। তার কর্মজীবনের শুরুতেই তার প্রত্যাশা এবং তার লক্ষ্য স্থির যখন হয়, তখন ধীরে ধীরে কিন্তু সে একজন উদ্যোক্তা হিসেবে সে আত্মপ্রকাশ করে। কিন্তু উদ্যোক্তা হওয়া আর সফল উদ্যোক্তা একই কথা নয়। সে উদ্যোক্তা অনেকেই হতে পারে, কিন্তু সফলতাটা খুবই ইম্পর্ট্যান্ট। উদ্যোক্তা হতে হলে আপনাকে ধরতে হবে, ভাবতে হবে যে আপনি কি নিয়ে কাজ করবেন, কোন সেক্টর নিয়ে কাজ করবেন এবং আপনার সেই লক্ষ্যটা কোথায় নিয়ে যেতে চান। সেই দিক থেকে যখন আপনি কাজ শুরু করবেন, ধীরে ধীরে আপনার লক্ষ্যস্থলে আপনি পৌঁছতে পারবেন। এর জন্য দরকার অনেক বেশি ধৈর্য এবং আপনার প্রত্যাশা এবং সার্বিক বিভিন্ন সংস্থার সহযোগিতা এবং আপনি যাদেরকে নিয়ে আপনি প্রতিষ্ঠান চালাবেন এবং তাদের সার্বিক আন্তরিকতা অত্যাবশ্যক। না হলে কিন্তু কোনোভাবেই উদ্যোক্তার সফলতা আসবে না। আপনার পেছনে আসলে কি কি কাজ করেছিল মনের মধ্যে এই যে প্রতিষ্ঠানটা যখন শুরু করলেন? মূলত আসলে আমি স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু আমার বিজনেসের সাথে আমি জড়িত। তার একটা কারণ হলো এটুকু যে আমাদের পারিবারিকভাবে পাকিস্তান আমল থেকে আমাদের ব্যবসায়িক ফ্যামিলি থেকেই আমার আসা, কিন্তু তখন শিল্পে ছিল না, সেটা ছিল ট্রেডিং বিজনেস। সেখান থেকেই আফটার লিবারেশন আমাদের ওই ট্রেডিং বিজনেসের পাশাপাশি কিন্তু আমার প্রত্যাশা জাগে যে শুধু অন্যের পণ্য আমরা বিক্রি করব, ট্রেড করব, সেখান থেকে না গিয়ে নিজে কিছু প্রডিউস করব বা আবিষ্কার করব, তৈরি করব, যেটা নিয়ে উদ্যোক্তা হওয়া যাবে। সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে এবং শিল্পে পরিণত হবে। সেই ভাবনা থেকেই কিন্তু আমার উদ্যোক্তা বা শিল্পের দিকে যাত্রা শুরু। আচ্ছা, এই যে শিল্প নিয়ে আপনি কাজ করতে চেয়েছেন, ঔষধ শিল্পে নিয়ে কেন কাজ করতে চেয়েছেন? ঔষধ শিল্পে নিয়ে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেহেতু আমাদের পারিবারিক বিজনেসটা ছিল মেডিসিন ট্রেডিং, দ্যাট ইজ ফার্মেসি বিজনেসটা ছিল আমাদের পাকিস্তান আমল থেকে। সেই মেডিসিন বিজনেস থেকেই আমাদের মানে মেডিসিন ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাওয়ার আমার যাত্রা শুরু। আচ্ছা, জেনিথ ফার্মার মতো এমন একটা প্রতিষ্ঠান আসলে কি কি মনের মধ্যে কাজ করেছে, কিভাবে সাজিয়েছেন আসলে এই প্রতিষ্ঠানটাকে আপনি কিভাবে গড়ে তুলবেন? খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। সেই বিষয়টা হলো, আমি একটু আগেই আপনাকে বলেছি যে আমাদের ফার্মেসি বিজনেস থেকে কিন্তু ঔষধ কোম্পানিতে আসা, এটা তো হঠাৎ করে আসা যায় না। কিন্তু মনের মাঝে সেই জাগ্রত প্রত্যাশাকে পরিপুষ্ট করতে গিয়ে আমাকে যে কাজ করতে হয়েছে সেটা হলো, আমি প্রথমেই যখন একটা শিল্পে ছোট করে একটা শুরু করেছিলাম 1982-তে। সেই বিজনেসটা, এই প্রতিষ্ঠানটার নাম ছিল সাচ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটা হলো ইউনানি মেডিসিন। আমাদের আপনি জানেন বোধহয় 1982-তে একটা মেডিসিন অ্যাক্ট হয়েছিল। ওষুধ শিল্প নীতিটা যখন হয়েছিল, ওষুধ নীতিটা যখন হয়েছিল 1982-তে, তখন থেকে কিন্তু আমার এই মেডিসিনের প্রতি উৎপাদন বা শিল্পের প্রতি আগ্রহ বাড়লো। এর কারণ হলো, তখন আমরা 6-7টা মাল্টি ন্যাশনাল কোম্পানির উপরে কিন্তু আমাদের নির্ভরশীল ছিল। আপনি জেনে খুশি হবেন এবং যারা শুনছেন আপনারা হয়তো জানেন যে এখন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে তাদের অবস্থানটা একেবারেই নেই। আমাদের আগে 98% ঔষধ আমাদের বিদেশ থেকে
এনে আমাদের চাহিদা মেটাতে হতো। কিন্তু এখন 98% আমরা মানে অ্যাবাভ 98% আমরা দেশীয় ঔষধ দিয়ে আমাদের চাহিদা মিটিয়ে আমরা 220টার মতো দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। এবং আরেকটি খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আমরা শুধু মেডিসিন এক্সপোর্ট করছি এখানে কিন্তু সীমাবদ্ধ না। বর্তমানে বাংলাদেশে দ্বিতীয় বৃহৎ রপ্তানি উৎস হিসাবে আমরা ওষুধ শিল্পকে কিন্তু আমরা নিয়ে আসতে পারছি। বাহ, অভিনন্দন আপনাকে। আমরা জানি যে আপনি বেশ অনেকটা সময় আসলে এই ওষুধ শিল্পের সঙ্গে জড়িত আছেন। এখনকার আমরা সময়ে যেটা দেখছি বা আমাদের খবরের মাঝেও আমরা আমাদের দর্শকদেরকে জানাচ্ছি যে ওষুধে ভেজাল, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি এটা বলতে গিয়ে আপনার জেনিথ নিয়ে কথা বলেছিলেন, কিন্তু আমি জেনিথ ফার্মাসিউটিক্যালসটা একটু তখন খুবই একটা ভালো অবস্থানে ছিল। 1982-তে যখন ওষুধ নীতি হয়, এই শিল্পের এই প্রতিষ্ঠানের অনেকগুলো প্রোডাক্ট, মেইন প্রোডাক্টগুলো কিন্তু বাতিল হয়ে যায়। তখন আমি কিন্তু জেনিথের মূলত মালিক ছিলাম না তখন। এটা 8 জন ডিরেক্টর ছিল। 1952-র এটা লিমিটেড কোম্পানি ছিল। বাই দিস টাইম এই কোম্পানিটা যখন বন্ধ হয়ে যায়, আগের মালিক পক্ষ এটাকে আর সচল রাখতে পারেননি। ওই ব্যর্থতার সময়টুকু 1993 পর্যন্ত চলে আসে। 82 থেকে 1982 থেকে 1993 পর্যন্ত। 93-তে এই প্রতিষ্ঠানটা আমি লিমিটেড কোম্পানি, 8 জন ডিরেক্টর ছিল, তাদের কাছ থেকে টোটাল শেয়ার এবং মালিকানাটুকু আমি কিনে নিয়ে পারিবারিকভাবে আমার কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে আমি শুরু করলাম। এই 93 থেকে জেনিথ ফার্মাসিউটিক্যালসের কাজ আমরা শুরু করলাম। আজকে আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ফেনী বিসিক শিল্পনগরীতে জেনিথ ফার্মাসিউটিক্যালস অনেক বড় একটা ওষুধ শিল্প প্রতিষ্ঠান হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছে। আমরা আইএসও সার্টিফাইড এবং সিজিএমপি সার্টিফাইড, এবং আমরা চেষ্টা করি মানসম্পন্ন ঔষধ আমাদের দেশের চাহিদা মেটাতে এবং বিদেশে রপ্তানি করতে। এটাই হলো আমাদের লক্ষ্য, এবং সেইভাবেই কিন্তু আমাদের জেনিথের আজকের অবস্থান চলছে। আচ্ছা, আমরা ভেজাল নিয়ে আসলে কথা বলছিলাম। এখন যদি একটু বলি যে আপনি দীর্ঘ সময় যে ওষুধ শিল্পের সঙ্গে জড়িত আছেন, এবং এখন এই পর্যায়ে এসে আপনার কি মনে হয় যে এই খাতে কি কি প্রতিবন্ধকতা এখন পর্যন্ত রয়েছে? ওষুধ শিল্পে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখন যেটুকু হচ্ছে, আপনি একটু আগেই যেই কথাটা বলেছেন সেটা হলো যে ভেজাল বিভিন্ন পণ্য ভেজাল হতে পারে। আমার প্রশ্ন হলো ওষুধ কেন ভেজাল হবে? যে ওষুধ খেয়ে আমাদের প্রাণ বাঁচে এবং আমাদের অসুস্থ মানুষ সুস্থ হয়, সেই জায়গায় কি ভেজাল থেকে আমরা সরে আসতে পারি না যারা ভেজালের সাথে জড়িত? আমি মনে করি এখানে আমরা এর মধ্যে অনেকগুলো প্রতিবেদন আপনারা দেখেছেন বা আমরা দেখেছি, সাধারণ মানুষ দেখেছে পত্রপত্রিকায়, মিডিয়াতে, যে ওষুধ নকল হচ্ছে, নামি দামি কোম্পানিগুলোর ওষুধ নকল হচ্ছে। এবং আমার কোম্পানিরও জেনিথ ফার্মাসিউটিক্যালসের আমাদের সবচেয়ে পপুলার যে প্রোডাক্টটা ভুল প্রচলিত আমাদের ন্যাপ্রক্সিন প্লাস 500+20, এটা নকল হচ্ছে। এটা নকল প্রতিরোধের লক্ষ্যে আমরা ওষুধ প্রশাসনের শরণাপন্ন হয়েছি অনেকবার, কিন্তু ওষুধ প্রশাসন থেকে এই নকলটাকে আমাদের মানে স্টপ করার জন্য, নকলের সাথে যারা জড়িত আছে বা নকল ভেজালের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমার মনে হয় তা পর্যাপ্ত ছিল না। যার কারণে এটাকে এখন পর্যন্ত এটা বন্ধ হয়নি। বরঞ্চ আমি মনে করি ওষুধ প্রশাসন এটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, কিন্তু এই পর্যন্ত আমাদের প্রোডাক্ট নকল হচ্ছে বা এর সাথে নামি দামি কোম্পানির আরও প্রোডাক্ট নকল হচ্ছে, এই মর্মে পুলিশ প্রশাসন, বিশেষ করে ডিবি, অনেকগুলো ভেজাল কারখানা সিলগালা করেছে, অনেক লোককে অ্যারেস্ট করেছে, এবং আমরা তাদের সাথে কাজ করেছি। এই পর্যন্ত জেনিথ ফার্মাসিউটিক্যালস আমরা নিজেদের উদ্যোগে আমরা 11টা মামলা করেছি। প্রায় ডিবি কর্তৃক আমাদেরকে, পুলিশ প্রশাসন এবং ডিবি আমাদেরকে যে সহায়তা করেছে, এই প্রেক্ষিতে প্রায় 11টা মামলায় আমাদের অনেকগুলো আসামি, প্রায় 40-এর উপরে আসামি কিন্তু ধরা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে। বেশ কিছু ব্যবস্থা আমরা নিয়েছি। আপনার উদ্যোক্তা জীবনের আরো অভিজ্ঞতার কথা আমরা শুনবো, আমাদের দর্শকদেরকেও জানাবো। তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন একটা সময় হয়ে গেছে দর্শক বিরতি নেওয়ার। একটা বিরতি পারফেক্ট সেভ, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে, এবং আজকের হ্যাপেনিং পয়েন্টে আমরা আপনাদেরকে একজন সফল উদ্যোক্তার অভিজ্ঞতার কথা জানছিলাম। আমাদের অতিথি থেকে যদি আরও একবার আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই, ডক্টর বেলালউদ্দিন আহমেদ, এমডি, জেনিথ ফার্মা লিমিটেড, সেক্রেটারি জেনারেল, বেসিক শিল্প মালিক সমিতি। স্যার, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা এখন যদি একটু বলি যে ওষুধ শিল্প নিয়ে আমরা কথা বলছিলাম, ওষুধ শিল্পের নানা রকম সমস্যা নিয়েও আমরা কথা বলছিলাম। বাংলাদেশে কিন্তু আপনি বেশ ডাইনামিক একটা মানুষ। আপনি করোনার সময় একটা বেশ লম্বা একটা সময়, লকডাউনের সময় বিশেষ করে আপনি ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে কাজ করেছেন, এবং সেইখান থেকে শুরু করে সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য কিন্তু আপনি কাজ করেছেন, এখনও করছেন। এত বড় একটা প্রতিষ্ঠান সামলাচ্ছেন, এতগুলো পরিচয় আসলে কিভাবে আপনি সামলাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি রোটারি করছি, রোটারি ইন্টারন্যাশনাল, আপনি জানেন একটা অনেক বড় সেবা সংগঠন সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখানে আমি যেটুকু বলবো যে আমি যে সময় আমি রোটারি গভর্নরের দায়িত্ব পেলাম, তখন আমার রোটারির বয়সকাল হলো 32 ইয়ার্স, 32 বছর রোটারি করার পরে আমি ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। ডিস্ট্রিক্ট গভর্নর বলতে বাংলাদেশে আমার সময় সারা বাংলাদেশে আমাদের প্রায় 600 রোটারি ক্লাব আছে। 600 রোটারি ক্লাবে প্রায় 12,000 রোটারিয়ান আমাদের এই সেবা সংগঠনের সাথে জড়িত। কিন্তু দুইজন ডিস্ট্রিক্ট গভর্নর বাংলাদেশটাকে দুইটা পার্ট করে দায়িত্ব পালন করে। তো আমার দায়িত্ব পালন করা কালীনই কিন্তু যে এই যেটা করোনা যেটা হলো, সেটা সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল, এবং বাংলাদেশের অবস্থাও প্রথম অবস্থায় যাই ছিল আপনাদের সকলেরই মনে আছে, খুব কঠিন সময় পার করেছি আমরা। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্যে যে করোনার সময় মানুষের সেবা করার সুযোগটা আল্লাহ করে দিয়েছেন। আমি ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি প্রথমেই যখন দেখলাম যে লকডাউনের সময় ডাক্তার চেম্বারে যাচ্ছে না, রোগী হসপিটালে ভর্তি আছে, রোগীর সেবা হচ্ছে না, এবং মানে দিন দিন খুবই করুণ অবস্থায় পৌঁছে গেল, তখন আমি আমার জেনিথ ফার্মাসিউটিক্যালসের লজিস্টিক ব্যবহার করে পিপিই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ডাক্তারদের চেম্বারে পাঠিয়েছি, এবং পুলিশ প্রশাসনে যারা মাঠ পর্যায়ে কাজ করেছে তাদেরকে পাঠিয়েছি। কারণ তখন চিন্তা করেছি পুলিশ প্রশাসনকে যদি আমি অ্যাক্টিভ রাখতে না পারি, তাদেরকে যদি কর্মে যদি পাঠাতে না পারি, তাহলে আমাদের নিরাপত্তার ঘাটতি হবে। আর ডাক্তার যদি চেম্বারে না যায়, রুগী এমনিই মরে যাবে, করোনা ছাড়াও মরে যাবে। তখন সেটুকু করে বিরাট সাড়া পেয়েছি, এবং ডাক্তার চেম্বারে গেছে, হসপিটালে পাঠিয়েছি, এবং এগুলো ফ্রি অফ কস্ট কিন্তু এগুলো আমি প্রোভাইড করেছি। এতে নিশ্চয়ই আল্লাহর রহমত যেটুকু ছিল। তারপরে দেখা দিল যে অক্সিজেনের অভাব বিভিন্ন জায়গায়। তখন আমি অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন প্রোভাইড করার যে যন্ত্র যেটুকু আছে সেগুলো কিন্তু বিভিন্ন হসপিটালে এবং গভর্নমেন্ট হসপিটালে, ক্লিনিকে এগুলো প্রোভাইড করেছি। এতে মহান আল্লাহ, আমার মনে হয় একটা উছিলা এটুকু যে ওই সময় দুইবার আমিও করোনা এফেক্ট হয়েছিলাম, এবং আক্রান্ত হয়ে আমি আইসিইউতে ছিলাম, কিন্তু সেখান থেকে ফিরে আসছি। নিশ্চয়ই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে মানুষের সেবা করার জন্য যখন আমি মাঠে ছিলাম সেই সময় ওই মানুষের দোয়ায় কিন্তু আমি দুইবার করোনা এফেক্ট হওয়ার পরেও কিন্তু আজকে আপনাদের সামনে বা আমার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ কবুল করেছে, আমি সুস্থ আছি। কঠিনতম সময়ে আসলে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং আপনার কঠিনতম সময়ে সৃষ্টিকর্তা আপনার পাশে দাঁড়িয়েছেন। আমি বলতে চাই যে এখন কি কি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছেন? দেখেন, আমি যেটুকু হলো, আমি একটা জায়গায় যে আমি একজন উদ্যোক্তা, সেই উদ্যোক্তা, যে কোনো উদ্যোক্তা কিন্তু সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য যে যেহেতু আমাদের সবচেয়ে বড় কাজ হলো শুধু একটা প্রোডাক্ট উৎপাদন করে বাজারজাত করে লাভবান হওয়া নয়, আমাদের এখানে সবচেয়ে বড় কাজ হলো কিছু মানুষের কর্মসংস্থান করা। সেই কর্মসংস্থান আমরা করছি। পাশাপাশি যাদেরকে আমরা কর্মী হিসেবে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগ করেছি বা কাজ করছে, প্রত্যেকটা মানুষের এক একটা পরিবার আছে, এক একটা পরিবারে 5জন 7জন লোক আছে। তো নিশ্চয়ই মহান আল্লাহ কিন্তু আমাদের উদ্যোক্তাদের এই মাধ্যমটাকে রিজিক দেওয়ার মাধ্যম হিসাবে কিন্তু চিহ্নিত করে, এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের অনেক মানুষই আছে যারা আমরা উদ্যোক্তা, যারা আমরা শিল্প করি, যারা আমরা কর্মসংস্থান তৈরি করি, যে আমাদের মাধ্যমে আমাদের উসিলাতে আল্লাহ মানুষের রিজিক বন্টনের একটা ব্যবস্থা করেছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা সরকারের কোষাগারে আমরা বিশাল কন্ট্রিবিউট করি, যেমন ভ্যাট, ট্যাক্স অ্যান্ড আদার্স ফিজ, বিভিন্ন সংস্থার আমাদের লাইসেন্স ফি থেকে শুরু করে যে আমরা
প্রচুর পরিমাণ আমরা সরকারকে সাপোর্ট দিতে পারছি। এবং আমাদের দেশে যদি শিল্প যদি না থাকতো এবং শিল্প যদি আজকের অবস্থানে না আসতো, তাহলে আমাদের দেশের যে এই উন্নয়ন এটা এত ত্বরান্বিত হতো না। অবশ্যই। তো আমরা স্যার, এতগুলো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আপনি নিজেকে জড়িয়ে রেখেছেন বা এখনো জড়িয়ে আছেন, সেটা কি আত্মতুষ্টির জায়গা থেকে নাকি সামাজিক দায়বদ্ধতা থেকে? আমার দুটো জিনিস আছে। সামাজিক দায়বদ্ধতা অবশ্যই আছে, যেমন আমার স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ এগুলোর সাথে আমার সম্পৃক্ততা আছে অগণিত। এবং সেটার সাথে আত্মতৃপ্তি এইটুকু যে সামাজিকভাবে আমার দায়বদ্ধতা যেটুকু আছে সেটুকুতে কিছুটা হলেও কাজ করতে পারছি। আর আত্মতুষ্টি যেটাকে বলবো সেটা তো এইটুকুই যে আমার যেটুকু আছে, আমার শক্তি, আমার বুদ্ধি, আমার বিবেক যেটুকু আছে, এইটুকু নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই তাহলে তো আমি কিছুই করতে পারলাম না। তাহলে এইটুকু যদি আমি বিলিয়ে দিতে পারি, আমাকে অনুসরণ করে যদি কেউ কিছু করতে পারে এবং আমার কাছ থেকে কেউ যদি কিছু শিখতে পারে, তাহলে তো এটাই তো আমার আত্মতৃপ্তির বিষয় যে আমার জানাটা আরেকজনকে আমি দিতে পারলাম, শেয়ার করতে পারলাম। বেসিক শিল্প মালিক সমিতির আপনি সেক্রেটারি জেনারেল হিসেবে এখনো পর্যন্ত আছেন। আমি এই পর্যায়ে এসে জানতে চাই যে বেসিক শিল্পনগরে এখন যে সংকটগুলো আসলে চলছে, আপনার মতামত কি আসলে? বেসিক শিল্পনগরের শিল্প মালিক সমিতির আমি ফাউন্ডার সেক্রেটারি জেনারেল, টিল নাও আই এম সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের সারা বাংলাদেশে 64টা জেলায় 82টা শিল্পনগরী চলমান আছে। সেখানে বিশাল শিল্প প্রতিষ্ঠান আছে, অনেক বড় ছোট অনেক শিল্প প্রতিষ্ঠান আছে। তো আসলে প্রতিবন্ধকতা থাকবেই। আমাদের প্রতিবন্ধকতা দূর করার জন্য কিন্তু কেউ না কেউ সেটাকে চিহ্নিত করতে হবে এবং কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে এবং কর্তৃপক্ষের নজরে আনতে হবে যে আমাদের এই প্রতিবন্ধকতাগুলো। ঠিক আমাদের অ্যাসোসিয়েশনের তৈরি এই লক্ষ্যেই বেসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির আমার প্রেসিডেন্ট সহ আমরা যারা কার্যনির্বাহী কমিটিতে আমরা কাজ করছি, আমাদের লক্ষ্যটা হলো এইটুকু, বেসিক শিল্পনগরীতে শিল্প প্রতিষ্ঠান করতে গিয়ে কি প্রতিবন্ধকতা তৈরি হয় সেগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে সেটাকে সমাধানের পথটা বের করা, আবিষ্কার করা। পাশাপাশি যদি অপ্রত্যাশিত কোনো কিছু আছে সেটাকে আমরা সমাধানের জন্য চেষ্টা করা এবং আমাদের মূল উদ্দেশ্যটাই হলো শিল্পকে সচল রাখা এবং শিল্পায়নে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। আচ্ছা স্যার, আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এলসি খোলা এবং সেই সাথে ডলার সংকট নিয়ে আমরা বেশ একটা সংকটকালীন সময় পার করেছি শিল্প খাতে বিশেষ করে। এখন এই পর্যায়ে এসে এই সংকটগুলো যেগুলো বিদ্যমান রয়েছে সেগুলোতে বিসিকের কীরকম প্রভাব পড়ছে? আসলে বেসিক শিল্পনগরীতে তো অনেক শিল্প প্রতিষ্ঠান, বড় ছোট অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, কিন্তু এই যে ডলার ক্রাইসিস বা এলসির যে প্রবলেম, এটা বিসিককে শুধু সীমাবদ্ধ নয়, সারা দেশে শিল্প প্রতিষ্ঠান এবং যারা বিদেশ থেকে আমদানি করে র মেটেরিয়ালস বা মেশিনারি আনছে সবাই এখানে কম বেশি এফেক্ট হচ্ছে। তো আমি মনে করি সেখানে আমাদের শিল্পের জন্য যে বিষয়টা সেটা কর্তৃপক্ষের নজরে আনা উচিত। আমি আরও আপনার কিছু টক শোতে আলোচনা করেছি যে আমাদের শিল্পের কাঁচামাল আমদানি পর্যায়ে এসে আমাদের 100% এলসির মার্জিন দিতে হয়। সেটা শিল্পের কাঁচামালের জন্য এটাকে আমার মনে হয় আগের সাবেক জায়গায় 5% 10%-এর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। ডলার ক্রাইসিস আছে ঠিক আছে, কিন্তু সেই জন্য আমার তো শিল্প বন্ধ হয়ে যেতে পারে না। তাহলে ডলারের ক্রাইসিসের সময় আমাদের প্রায়োরিটি দিতে হবে শিল্পকে আগে। তো সেদিক থেকে আমাদের এটুকু করা উচিত। আরেকটা জিনিস হলো ব্যাংক এবং যেগুলো আমরা যারা এলসি করছি সেখানে একটা প্রবলেম যেটা দেখা দিচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক ডলারের যে প্রাইসটা ফিক্সড করে, আর আমাদের ব্যাংক যারা আমাদের প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক, আমি সব ব্যাংকের কথাই বলবো, যখন আমরা এলসি করতে যাই বাংলাদেশ ব্যাংকের ডিক্লার্ড এলসি ডলার প্রাইস আর আমাদের কাছ থেকে যে প্রাইসে এলসির মার্জিন বা এলসির পেমেন্টটা নিচ্ছে সেটা ডিফারেন্স হয়ে যায় অনেক বেশি। এবং আমি মনে করি এটা বাংলাদেশ ব্যাংক নজর দিলে এবং তদারকি করলে বোধহয় এটার কিছুটা সুবিধা সমাধান বের করা সম্ভব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আগামী দিনের জন্য শুভকামনা এবং আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং আপনার সাথে যারা কাজ করছেন এবং আমাদের দর্শকের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে কিছু কথা বলার সুযোগ এটিএন নিউজ আমাকে করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ স্যার। দর্শক, আজকে আমরা একজন সফল উদ্যোক্তার অভিজ্ঞতার কথা জানছিলাম এবং এই অভিজ্ঞতার কিছু অংশ নিশ্চয়ই কিছুটা হলেও আপনাদের যারা নতুন উদ্যোক্তা আসলে এগিয়ে আসতে চান তাদের অনুপ্রেরণা যোগাবে। আজকে হ্যাপেনিং পয়েন্ট এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা সবাই এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।